হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 11 অর্থাৎ 11 শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে। আর একটা কথা বলছি, যদি ভালো লাগে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করব ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 11 এক থেকে শুরু করব। দেখো প্রথম কোশ্চেন কি আছে, বলছে বার্ষিক 10% সুদের হারে, বার্ষিক 10% সুদের হারে 2 বছরে 100 টাকার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে। বলছে 2 বছরে 100 টাকার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত। তাহলে আমাকে একবার সরল সুদ বের করতে হবে আর একবার চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে, তারপর আমাকে দুটার অনুপাত করতে হবে। ঠিক আছে, প্রথমে করছি সরল সুদ। প্রথমে হচ্ছে সরল সুদ, সরল সুদ আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 100 টাকা, আসল হচ্ছে 100 টাকা। সুদের হার, সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 10%। সময় ব্র্যাকেটে টি ইকুয়াল টু 2 বছর। বলছে 10% 2 বছরে, তাহলে 2 বছর। সুদ আই সমান কত বের করতে হবে। সুদ ব্র্যাকেটে আই ইকুয়াল টু প্রশ্নবোধক, তাহলে আই ইকুয়াল টু পি আর টি, নিচে হচ্ছে 100। এবার পি এর মান হচ্ছে 100 ইন্টু আর এর মান 10 ইন্টু 2 আর নিচে হচ্ছে 100। এখানে আসল হচ্ছে 100, সুদের হার 10 আর সময় হচ্ছে 2। 100 100 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 20 টাকা। 20 টাকা কমপ্লিট। তাহলে আমার সরল সুদ কমপ্লিট। সরল সুদের ফর্মুলা হচ্ছে পি আর টি বাই 100, মানে আই ইকুয়াল টু পি আর টি। পি হচ্ছে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। এবার আমরা চক্রবৃদ্ধি সুদ লিখব। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 100 টাকা, তাহলে আসল পি ইকুয়াল টু 100 টাকা। এবার সুদের হার, সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 10%। সময় ব্র্যাকেটে ইন ইকুয়াল টু 2 বছর। আমরা কিন্তু সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল বের করব। ঠিক আছে, সুদ আসল বের করে সেখান থেকে আমরা আসল মানে 100 টাকা বিয়োগ করব। তাহলে লিখব সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু প্রশ্নবোধক, তাহলে এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 পাওয়ার হচ্ছে এন। তাহলে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। এখানে পি এর মান হচ্ছে 100, 1 প্লাস সুদের হার হচ্ছে 10, নিচে 100 আর সময় হচ্ছে 2 বছর। একটা শূন্য কেটে দিলাম। তাহলে এখানে 100 আর ব্র্যাকেটে হচ্ছে যোগ করলে 10 প্লাস 1 মানে 11-র নিচে 10। এটা যদি আমরা যোগ করি তাহলে 11-র নিচে 10 হবে। 11-র নিচে 10 পাওয়ার 2 সমান সমান 100 ইন্টু 11-র 10 ইন্টু 11-র 10। দুটো শূন্য আমরা কেটে দিচ্ছি, তাহলে 11 আর 11 গুণ করলে 121 টাকা। এটা কিন্তু সুদ আসল,
সমল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ আসল। এখান থেকে আমরা আসল 100 বিয়োগ করব, তাহলেই আমরা কিন্তু চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। লিখব চক্রবৃদ্ধি সুদ, এখানে করছি চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 121 মাইনাস 100 ইকুয়াল টু 21 টাকা। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 21 টাকা আর সরল সুদ হচ্ছে 20 টাকা। এখানে কিন্তু বলছে যে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত, প্রথম হচ্ছে সরল সুদ, তারপর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা লিখব সরল সুদ ইস্টু চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। এখানে সরল সুদ হচ্ছে 20:21, 20:21, ঠিক আছে। এবার আমরা কিন্তু অপশান দেখব। অপশান এ হচ্ছে 10:11, অপশান বি হচ্ছে 11:10, অপশান সি হচ্ছে 20:21 আর অপশান ডি হচ্ছে 21:20। তাহলে আমাদের হচ্ছে অপশান সি, অ্যান্সার হবে সি। কমপ্লিট, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। এর 2 নম্বর দেখো প্রশ্ন আছে, যদি A:B ইকুয়াল টু 6:7 এবং B:C ইকুয়াল টু 8:9 হয়, তবে A:C এর মান কত? A:C কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে A/B, ইস্টু মানেই হচ্ছে ডিভাইডেড, A/B মানে 6 এর নিচে 7, আবার B/C ইকুয়াল টু 8 এর নিচে 9, 8 এর নিচে 9, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এখানে A/B ইন্টু B/C আমরা কিন্তু এই দুটা কিন্তু গুণ করব। তাহলে এই দুটো আমরা গুণ করব। তাহলে এখানে 6 এর নিচে 7 ইন্টু 8 এর নিচে 9, এই বিবি কেটে যাবে। এখানে 3 দিয়ে কাটলে হচ্ছে 2, 3 দিয়ে কাটলে 3, অতএব A/C ইকুয়াল টু 16 নিচে 21, 8 দুগুণে 16 আর তার নিচে হচ্ছে 21, অতএব A:C সমান 16:21, এটা হচ্ছে অ্যান্সার। আমি অপশান দেখব। অপশান এ হচ্ছে 15:20, বি হচ্ছে 16:21, সি হচ্ছে 18:23 আর ডি হচ্ছে 20:27। তাহলে অপশান বি, আমার অ্যান্সার হবে অপশান বি, ঠিক আছে। খুব ভালো করে দেখো, আমরা কিন্তু এই দুটো গুণ করলে আমার কিন্তু বিবি কেটে যাবে। তাহলে A/C মানে হচ্ছে A:C, তার মানে 16:21, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। একের 3 নম্বর দেখো, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ইকুয়াল টু AD, AB আর AD দুটো বাহু সমান এবং কোণ ABD ইকুয়াল টু 30 ডিগ্রি হলে কোণ BCD এর মান কত সেটা আমাকে বের করতে হবে। কোণ ABD দেওয়া আছে 30 ডিগ্রি, বলছে কোণ BCD কত। ঠিক আছে, আমরা প্রথমে একটা চিত্র এঁকে নেই, ছবি এঁকে নিচ্ছি। বৃত্তস্থ চতুর্ভুজ, AB আর হচ্ছে AD, AB আর AD, এখানে হচ্ছে C। কোণ ABD, কোণ ABD 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। যেহেতু এই দুটা বাহু সমান, ঠিক আছে। এখানে কোণ ABD দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে কোণ ADB এই কোণটাও হবে 30 ডিগ্রি। যেহেতু AB আর AD দুটা বাহু সমান,
এই দুটা বাহু সমান, যা যে দুটা কোণ কী হবে, সমান হবে। এই দুটা কোণ হচ্ছে সমান। ঠিক আছে, আমরা লিখছি ABCD বৃত্তস্থ চতুর্ভুজের, প্রথমে লিখছি ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ ABD ইকুয়াল টু 30 ডিগ্রি। কোণ ABD ইকুয়াল টু কোণ, এই কোণের সঙ্গে কিন্তু এই কোণটা কী হবে, সমান হবে। এই দুটা কোণ কিন্তু এই কোণ আর এই কোণ, এই দুটা কোণ সমান। তার মানে কোণ ADB ইকুয়াল টু 30 ডিগ্রি। যেহেতু AB ইকুয়াল টু AD, যেহেতু এই দুটা বাহু সমান, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে কিন্তু দুটো কোণ সমান হবে। এটাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটো বাহু সমান তার দুটো কোণ সমান। ঠিক আছে, অতএব কোণ ADB ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এই কোণটা কত হবে, কোণ BAD, এখানে 30 30 60, তাহলে এটা হবে 120 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে এই দুটোর যোগফল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এর মান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে 120 ডিগ্রি। তার মানে এই কোণটা হবে 120 ডিগ্রি। এটা হবে 120 ডিগ্রি। লিখব অতএব কোণ BAD ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 120 ডিগ্রি। কমপ্লিট। এবার কিন্তু ABCD কিন্তু একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক। তার মানে কোণ BAD প্লাস কোণ BCD ইকুয়াল টু 180 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে আমি এই কোণ পেয়ে যাব, কোণ BCD পেয়ে যাব। লিখব কোণ BAD প্লাস কোণ BCD ইকুয়াল টু 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক। যেহেতু বিপরীত কোণ পরস্পর সম্পূরক, তাহলে এই কোণ প্লাস এই কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা এই কোণের মান হচ্ছে 120 ডিগ্রি প্লাস কোণ BCD ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব কোণ BCD ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এবার আমরা অপশান দেখব। অপশান A হচ্ছে 90 ডিগ্রি, অপশান B হচ্ছে 30 ডিগ্রি, অপশান C হচ্ছে 45 ডিগ্রি, আর অপশান D হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অপশান D অ্যান্সার হবে হচ্ছে D। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 1-4 নম্বর দেখো, প্রশ্ন আছে একটি আয়ত ঘনকের তিনটি সন্নিহিত তলের, একটি আয়ত ঘনকের, ঘনক মানে হচ্ছে যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাকেই বলা হচ্ছে ঘনক। মানে যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকেই বলা হচ্ছে ঘনক।
বলছে একটি আয়তঘনকের তিনটি সন্নিহিত তলের পৃষ্ঠের ক্ষেত্রফল, সন্নিহিত তলের পৃষ্ঠের ক্ষেত্রফল এক্স কমা ওয়াই কমা জেড। প্রথম তলের ক্ষেত্রফল এক্স, দ্বিতীয় তলের ক্ষেত্রফল ওয়াই, আর তৃতীয় তলের ক্ষেত্রফল জেড। আয়তঘনক তার মানে দৈর্ঘ্য প্রস্থ সমান। বলছে ওই আয়তঘনকের আয়তন কত, বলছে ওই আয়তঘনকের আয়তন কত। ঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। ঠিক আছে, লিখব প্রথম পৃষ্ঠের ক্ষেত্রফল, প্রথম পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু এক্স বর্গ একক। তাহলে প্রথম পৃষ্ঠের বাহু ইকুয়াল টু রুট এক্স একক। তাহলে প্রথম পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এক্স বর্গ একক, তাহলে বাহু হবে রুট এক্স একক। ক্ষেত্রফলকে বর্গমূল করলে আমরা কিন্তু বাহু পাবো। যেহেতু বর্গাকার, ঘনকের প্রতিটা তল কিন্তু বর্গাকার, যাদের প্রতিটা তলের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। ঘনকের প্রতিটা তলের ক্ষেত্রফল বাহু স্কয়ার। ঠিক আছে, এবার হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু ওয়াই ঘন একক। দ্বিতীয় পৃষ্ঠের বাহু ইকুয়াল টু রুট ওয়াই একক। তাহলে দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে ওয়াই বর্গ একক, আর দ্বিতীয় পৃষ্ঠের বাহু হচ্ছে রুট ওয়াই একক। এবার তৃতীয় পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু জেড বর্গ একক। অর্থাৎ তৃতীয় পৃষ্ঠের বাহু তাহলে রুট জেড একক। ঠিক আছে, এবার আমরা ঘনকের আয়তন বার করব। ঘনকের আয়তন মানে হচ্ছে তিনটা তলের বাহুর গুণফল, মানে প্রথম পৃষ্ঠের বাহু ইন্টু দ্বিতীয় পৃষ্ঠের বাহু ইন্টু তৃতীয় পৃষ্ঠের বাহু। লেব ঘনকের, অতএব ঘনকের আয়তন ইকুয়াল টু রুট এক্স ইন্টু রুট ওয়াই ইন্টু রুট জেড ঘন একক। রুট এক্স ইন্টু রুট ওয়াই ইন্টু রুট জেড ঘন একক। তিনটা একসাথে গুণ করলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এক্স ওয়াই জেড। তিনটাই কিন্তু রুটের মধ্যে, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড এত ঘন একক। কমপ্লিট। এবার আমরা অপশান দেখব। অপশান এ হচ্ছে এক্স ওয়াই জেড, বি হচ্ছে 2xyz, সি হচ্ছে রুটের মধ্যে xyz, আর ডি হচ্ছে 3 রুটের মধ্যে xyz। তাহলে আমার হচ্ছে সি, অ্যান্সার হবে হচ্ছে সি। ঠিক আছে, খুব ভালো করে দেখো। তাহলে ক্ষেত্রফলকে বাহু করতে গেলে আমরা কিন্তু বর্গমূল করব, মানে রুট করব। চলে আসতেছি নেক্সট অঙ্কে। 1-5 নম্বর দেখো, কোসেক স্কয়ার থিটা ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 + 1/sec থিটা ইন্টু 1 - 1/sec থিটা বলছে এর সরলতম মান হলো। এর সরলতম মান কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এখানে দেওয়া আছে কোসেক স্কয়ার থিটা, আর পাশে হচ্ছে 1 + 1/sec থিটা, আবার ইন্টু 1 - 1/sec থিটা। একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু a + b ইন্টু a - b, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে 1 মানে a + b ইন্টু a - b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এইভাবে লিখতে পারি কোসেক স্কয়ার থিটা, এটাকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, পরের স্টেপে দেখো কোসেক স্কয়ার থিটা আর ইন্টু এটা হচ্ছে 1 স্কয়ার মানে 1 আর 1/sec, 1/sec মানে হচ্ছে কস, তাহলে এটা হচ্ছে কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা, কস থিটা, কস থিটা ইকুয়াল টু 1/sec থিটা, আবার সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা। কস সমান 1/sec, আবার সেক সমান 1/cos। আমরা কিন্তু জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এগুলো কিন্তু মনে রাখবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার, এখানে দেখো 1 মাইনাস কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার মানেই হচ্ছে সাইন স্কোয়ার, সমান সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। কোসেক মানে আবার 1/sin, কোসেক মানে 1/sin, কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, আবার কোসেক ইন্টু সাইন মানে সাইন ইন্টু কোসেক থিটা সমান সমান হবে কত 1 বা স্কোয়ার, 1 স্কোয়ার মানে হচ্ছে 1। কোসেক ইন্টু সাইন সমান কিন্তু 1 হয়, আবার কোসেক সমান 1/sin মানে 1/sin স্কোয়ার, সাইন স্কোয়ার সাইন স্কোয়ার কেটে দেবে, তার মানে হচ্ছে 1। তাহলে কোসেক স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার মানেই হচ্ছে 1, মানে 1 স্কোয়ার সমান 1। এবার অপশান দেখবো, অপশান এ হচ্ছে 0, বি হচ্ছে 1, সি হচ্ছে -1 আর ডি 2, তাহলে আমার হচ্ছে বি, অ্যান্সার হবে হচ্ছে বি। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক, 6 নম্বর। দেখো খুব ভালো করে দেখবে, বলছে মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ মানে টাকায় হলো, প্রথম দিন হচ্ছে 160 টাকা, দ্বিতীয় দিন 210, তৃতীয় দিন 92, চতুর্থ দিন 52, পঞ্চম দিন 113, ষষ্ঠ দিন 75, আর সপ্তম দিন হচ্ছে 195 টাকা। বলছে বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা, আমাকে মধ্যমা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু প্রথমেই সংখ্যাগুলিকে কিন্তু আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেব। লিখব সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, লিখব সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। এই সংখ্যাগুলিকে আমরা কিন্তু ছোট থেকে বড় সাজাবো, মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 52, প্রথমে লিখবো 52 কমা, তার চেয়ে একটু বড় হচ্ছে 75, তারপর হচ্ছে 75 কমা 52 75, তারপর চলে আসলো হচ্ছে 92, তারপর হচ্ছে 92, তারপর 107, তারপর হচ্ছে 107 পরে হচ্ছে 113 পর হচ্ছে 195, আর লাস্টে 210। আমরা কিন্তু সংখ্যাগুলিকে প্রথমে ঊর্ধ্বক্রম অনুসারে মানে ছোট থেকে বড় সাজিয়ে নেব। ঠিক আছে, এবার আমরা দেখব কতগুলি সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7, তার মানে n = 7। এখানে পদ সংখ্যা হচ্ছে n = 7, তার মানে অযুগ্ম, মানে বিজোড় সংখ্যা, যুগ্ম না, অযুগ্ম। অতএব অযুগ্ম সংখ্যার জন্য আমরা মধ্যমা বের করব, তখন n + 1/2
n প্লাস 1/2, এটা হচ্ছে ফর্মুলা। লিখব যে অতএব মধ্যমা ইকুয়াল টু উপরে হচ্ছে n প্লাস 1/2 এততম পদ, মানে n প্লাস 1/2 তম পদ। ঠিক আছে, সমান কত হচ্ছে দেখি, এখানে n এর মান কিন্তু 7 প্লাস 1/2, এখানে n এর মান 7, 7টা 1 2 3 4 5 6 7, তাহলে এখানে n ইকুয়াল টু 7। তাহলে 8 নিচে 2, 7 1 8, কাটলে হচ্ছে এততম পদ, তাহলে এখানে হচ্ছে 4 এততম পদ, তাহলে 4তম পদ, 4তম পদ, এখানে 4তম পদ মানে 1 2 3 4 107। অতএব মধ্যমা ইকুয়াল টু 107। এখানে হচ্ছে 4তম মানে ফোর্থ পদ 1 2 3 4, তাহলে এটা কিন্তু মধ্যমা কিন্তু এটা 4তম পদ। এবার আমরা অ্যান্সার দেখবো। অ্যান্সার এ হচ্ছে 195, বি হচ্ছে 210, সি হচ্ছে 107, আর ডি হচ্ছে 75। তাহলে আমার সি অ্যান্সার হবে হচ্ছে সি। কমপ্লিট, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর 1 নম্বর, দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। বলছে এ বি সি এর মূলধনের অনুপাত, এখানে কিন্তু মূলধনের অনুপাত দেওয়া আছে 1/a = 1/b = 1/c, মানে এ এর মূলধন হচ্ছে 1/a, বি এর মূলধনের অনুপাত, তিনটা মূলধনের অনুপাত হচ্ছে 1/a = 1/b = 1/c। হচ্ছে মোট লাভ হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিএ টাকা হলে, এবি প্লাস বিসি প্লাস সিএ টাকা হলে হচ্ছে এর মূলধন কত, মানে এর লভ্যাংশ কত। আমরা তো জানি যে লভ্যাংশটা কিন্তু মূলধনের অনুপাতে বণ্টিত হয়। মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত কিন্তু সবসময় সমান হবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে বের করছি এ = বি = সি ইকুয়াল টু 1/a = 1/b = 1/c। আমি একটা কথা এর আগেও বলেছি যে যদি ভগ্নাংশ অনুপাত থাকে তাহলে আমরা কিন্তু হরের লসাগু করে সেই লসাগু দ্বারা সবগুলাকে গুণ করব। হরের লসাগু দ্বারা সবগুলা রাশিকে আমরা গুণ করব, তাহলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যায় অনুপাত পেয়ে যাব। মানে হরের লসাগু দ্বারা সবগুলা রাশিকে আমরা কিন্তু গুণ করব। এখানে এ বি সি এর লসাগু হবে এবিসি, এবিসি এর লসাগু হচ্ছে এবিসি, তাহলে এই তিনটা লসাগু কে হবে, এবিসি এর লসাগু হচ্ছে এবিসি। তাহলে আমরা সমান কি করব, 1/a গুণন এবিসি = 1/b গুণন এবিসি = 1/c গুণন এবিসি। তাহলে আমরা কিন্তু হরের লসাগু করব, এবিসি এর লসাগু হবে এবিসি, এ বি সি এর লসাগু হচ্ছে এবিসি। ঠিক আছে, সেই লসাগুতে গুণ করলাম, এখানে এ কাটলো, এখানে বিবি কাটবে, এখানে সিসি কাটবে, তাহলে সমান সমান বিসি = এসি হচ্ছে এবি। এটা হচ্ছে মূলধনের অনুপাত। তা আমরা জানি মূলধনের অনুপাত আর লভ্যাংশ অনুপাত কিন্তু সমান হবে। এখানে মূলধনের অনুপাত হচ্ছে বিসি = এসি = এবি, তার মানে এর মূলধন বিসি, তাহলে এর লাভ কত হবে, বিসি। লিখব এর মূলধন ইকুয়াল টু হচ্ছে এর মূলধন ইকুয়াল টু বিসি। ঠিক আছে, আমরা জানি মূলধনের অনুপাত, অনুপাত ইকুয়াল টু লভ্যাংশের অনুপাত।
অনুপাত। মূলধনের অনুপাত মানেই হচ্ছে লভ্যাংশের অনুপাত। অতএব এ এর লভ্যাংশ, অতএব এ লভ্যাংশ ইকুয়াল টু বিসি। এর লভ্যাংশ হচ্ছে বিসি। তাহলে আমরা এখানে অ্যান্সার হলো এর লভ্যাংশ বিসি, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এর লভ্যাংশ কত? বিসি। মানে লভ্যাংশ অনুপাত আর মূলধনের অনুপাত সমান। মূলধনের যেটা অনুপাত হবে সেটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত। তাহলে এর লভ্যাংশ কত? বিসি। ঠিক আছে, চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট 2 নম্বর বলছে এক্স স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস 1 ক্লোজ মাইনাস 5। বলছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। ঠিক আছে, সমষ্টি 7 হলে বলছে কে এর মান হবে, কে এর মান কত সেটা আমাকে বের করতে হবে। অঙ্কটা কী দেওয়া আছে? অঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু কে ব্র্যাকেটে এক্স মাইনাস 1 মাইনাস 5। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সব এইদিকে নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু কে এক্স মাইনাস কে মাইনাস 5। এবার নিয়ে আসবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস কে এক্স প্লাস কে প্লাস 5 ইকুয়াল টু 0। আমরা কিন্তু সবগুলোকে বাম দিকে আনলাম, কে দিয়ে গুণ করলে কে এক্স মাইনাস কে মাইনাস 5। এবার তোকে এর মধ্যে আমরা এক্স কমন নেব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 4 প্লাস কে, পাশে হচ্ছে এক্স, 4 প্লাস এখানে মাইনাস কমন নিলাম, এই জায়গায় যাবে প্লাস। যখন মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে ফেলাবো এখানে হবে কিন্তু প্লাস, আর প্লাস এটা হচ্ছে কে প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখানে এর মান কিন্তু 1, এখানে এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু মাইনাস 4 প্লাস কে, আর সি ইকুয়াল টু কে প্লাস 5। আমরা যদি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করি, তাহলে এ কিন্তু এখানে কিছু নামে একটা 1 আছে, এ ইকুয়াল টু 1, আর বি হচ্ছে মাইনাস 4 প্লাস কে ব্র্যাকেটে, আর সি হচ্ছে কে প্লাস 5। ঠিক আছে, আমরা যদি সেই শ্রীধর আচার্যের সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 তার সঙ্গে যদি তুলনা করি, তাহলে আমরা এ সমান 1 পাবো, বি পাবো মাইনাস 4 প্লাস কে, আর সি হচ্ছে কে প্লাস 5। এবার হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি ধরি প্রথম বীজ ইকুয়াল টু আলফা, ধরি দ্বিতীয় বীজ ইকুয়াল টু বিটা। তা আমাকে কিন্তু আলফা প্লাস বিটা বার করতে হবে, বীজদ্বয়ের সমষ্টি। তার মানে আলফা প্লাস বিটা, বীজদের সমষ্টি কি? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এটা হচ্ছে ফর্মুলা। এখানে বি এর মান হচ্ছে মাইনাস 4 প্লাস কে, তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, এই মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে এখানে হবে 4 প্লাস কে, আর এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1। এখানে মাইনাস আর এই মান, এই দুই মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেল, আর নিচে হচ্ছে 1 সমান সমান 4 প্লাস কে। এবার শর্তানুসারে এটা ইকুয়াল টু 7। বীজদের সমষ্টি কত দেওয়া আছে? 7। এই যে বীজ দুটির সমষ্টি 7, আমার বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 4 প্লাস কে, কিন্তু অঙ্কে দেওয়া আছে 7। শর্তানুসারে এই দুটো কী হবে? সমান। লিখব শর্তানুসারে 4 প্লাস কে ইকুয়াল টু 7। শর্তানুসারে এর সঙ্গে এটা কি, এই 7 কী হবে? সমান হবে। প্রশ্নে দেওয়া আছে বীজদ্বয়ের সমষ্টি 7, আর আমার বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 4 প্লাস কে। শর্তানুসারে 4 প্লাস কে ইকুয়াল টু 7। তাহলে কে ইকুয়াল টু 7 মাইনাস 4, অতএব কে ইকুয়াল টু 3। তাহলে এখানে কে এর মান কত হবে? 3। এটা হচ্ছে অ্যান্সার, কে এর মান হচ্ছে 3।
ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক 2-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে দুটি পরস্পর ছেদি বৃত্তের দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করবে। বলছে দুটো পরস্পর ছেদি বৃত্তের সাধারণ মানে সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা। সর্বাধিক সাধারণ স্পর্শক মানে দুটো বৃত্তেরই স্পর্শক, এরকম স্পর্শকের সংখ্যা কটি? দুটা বৃত্ত যখন পরস্পরকে ছেদ করবে সেক্ষেত্রে সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে সেটা আমাকে লিখতে হবে। খুব ভালো করে দেখো, মনে করো এ একটা বৃত্ত আর একটা একটা বৃত্ত, এই দুটো বৃত্ত পরস্পরকে মনে করো ছেদ করছে। এদের মধ্যে সাধারণ স্পর্শক হচ্ছে একটা স্পর্শক, একটা স্পর্শক আর একটা স্পর্শক। তাহলে এদের সাধারণ স্পর্শ কিন্তু দুটি হবে। যখন দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করবে তখন এদের সাধারণ স্পর্শক হবে দুটি। এদের সাধারণ স্পর্শক হবে হচ্ছে দুটি। ঠিক আছে, তাহলে দুটো বৃত্ত যে পরস্পরকে ছেদ করে এদের সাধারণ স্পর্শ কিন্তু দুটি হচ্ছে, দুটি। কিন্তু দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে মানে বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ, দুটো বৃত্ত পরস্পরকে কিন্তু বহিঃস্পর্শ করলো, বহিঃস্পর্শ করে, সেক্ষেত্রে স্পর্শক কয়টা হবে? বহিঃস্পর্শ, এটা হচ্ছে বহিঃস্পর্শ করে। এক্ষেত্রে কিন্তু একটা স্পর্শক, একটা স্পর্শক আর একটা কিন্তু একটা স্পর্শক। এক্ষেত্রে কিন্তু তিনটা স্পর্শক হবে। যখন বৃত্ত দুটো পরস্পরকে টাচ করবে সেক্ষেত্রে স্পর্শক হবে কিন্তু তিনটি। এক্ষেত্রে কিন্তু তিনটি স্পর্শক হবে কিন্তু। ঠিক আছে, কিন্তু দুটো বৃত্ত যে পরস্পরকে স্পর্শ না করে সেক্ষেত্রে কয়টা স্পর্শক হবে? এরম যদি থাকে, দুটো বৃত্ত এরম যদি থাকে, দেখো এরম যদি থাকে, এক্ষেত্রে কয়টা স্পর্শক হবে? দুটো বৃত্ত যদি স্পর্শ না করে সেক্ষেত্রে স্পর্শক কয়টা? একটা স্পর্শক, একটা স্পর্শক, এবার একটা স্পর্শক আর এই দিক একটা স্পর্শক, এইভাবে। তার মানে চারটা স্পর্শক, দুটো হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর দুটো হচ্ছে তির্যক স্পর্শক, তার মানে চারটি স্পর্শক। এক্ষেত্রে কিন্তু চারটা স্পর্শ থাকবে, এক্ষেত্রে হচ্ছে চারটি স্পর্শক। দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে সেক্ষেত্রে কিন্তু চারটি স্পর্শক, দুটো হচ্ছে সরল সাধারণ স্পর্শক দুটি আর তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে দুটি। এই দুটো হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর এই দুটো হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, তার মানে চারটি। আর দুটো বৃত্ত যদি স্পর্শ সেক্ষেত্রে তিনটি স্পর্শক। আর দুটো বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে সেক্ষেত্রে দুটো স্পর্শক। ঠিক আছে, মনে রেখে দিবে। আর দুটো বৃত্ত যদি অন্তস্থভাবে স্পর্শ করে, এরম যদি দুটো বৃত্ত হয় বা ভিতরে যদি থাকে মানে এক ব্যাসার্ধ এর কেন্দ্র, সেক্ষেত্রে কিন্তু একটা স্পর্শক। এক্ষেত্রে সাধারণ স্পর্শক কিন্তু একটি, এটা কিন্তু একটি। এক্ষেত্রে কিন্তু সাধারণ স্পর্শক হবে একটি, এটা কিন্তু মনে রেখে দেবে। এক্ষেত্রে সাধারণ স্পর্শক কিন্তু একটি। এক্ষেত্রে তিনটি, যখন স্পর্শ করবে তিনটি, আর যখন পরস্পরকে ছেদ করবে সেক্ষেত্রে দুটি। আর যখন এটা হচ্ছে বহিঃস্পর্শ করছে আর এটা হচ্ছে অন্তঃস্পর্শ একটি। আর যদি দুটো বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ না করে সেক্ষেত্রে কিন্তু চারটি স্পর্শক হবে, দুটো হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর দুটো হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, টোটাল চারটি। ঠিক আছে, এবার চলে আসতেছি এর 4 নম্বর। বলছে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয়, বলছে তার ব্যাসার্ধ কী হবে? এবিসি, একটা এবিসি সমকোণী ত্রিভুজ,
এবিসি সমকোণী ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এর অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ এসি এবি, অতিভুজ হচ্ছে এসি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তা আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে কোনো একটি বাহুকে কেন্দ্র করে বস্তুটি যদি 360 ডিগ্রি ঘুরে আসে তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে কিন্তু শঙ্কু বলে। আর যে বাহুকে সমকোণ সংলগ্ন যে বাহুকে কেন্দ্র করে 360 ডিগ্রি ঘোরানো হয় তাকে বলে হচ্ছে অক্ষ। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে বাহুকে কেন্দ্র করে ঘনবস্তুকে 360 ডিগ্রি ঘোরানো হয় সেই বাহুকে বলা হচ্ছে অক্ষ, তার মানে উচ্চতা, সেটা হচ্ছে উচ্চতা, আর অপর বাহু হবে ব্যাসার্ধ। তাহলে এখানে যদি আমরা এবি বাহু, এবি, এখানে হচ্ছে এসি আর এটা হচ্ছে বি, এবি, ঠিক আছে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ, এবি বাহুকে অক্ষ করে, তাহলে এবি হচ্ছে তোমার উচ্চতা, লম্ব, অক্ষ করে যদি আমরা ত্রিভুজটিকে 360 ডিগ্রি একবার ঘোরানো হয় তার ফলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকেই বলে হচ্ছে শঙ্কু। আর যে বাহুকে কেন্দ্র করে 360 ডিগ্রি ঘোরানো হবে তাকে বলে অক্ষ। অক্ষ মানে হচ্ছে এটা হচ্ছে উচ্চতা, আর সমকোণ সংলগ্ন অপর বাহু হবে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ হবে বিসি, এখানে ব্যাসার্ধ কি হবে বিসি। আমরা লিখবো যে ব্যাসার্ধ ইকুয়াল টু বিসি, এখানে ব্যাসার্ধ হবে বিসি। আমি আবার বলছি, খুব ভালো করে শোনো, সমকোণ সংলগ্ন যে বাহুকে কেন্দ্র করে ত্রিভুজটিকে 360 ডিগ্রি একবার ঘোরানো হয় সেই বাহুকে বলা হচ্ছে অক্ষ। অক্ষই হচ্ছে শঙ্কুর হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। আর সমকোণ সংলগ্ন অপর বাহু হবে ব্যাসার্ধ, তাহলে এটা হবে হচ্ছে ব্যাসার্ধ। সমকোণ সংলগ্ন যে দুটো বাহু থাকবে তার মধ্যে একটা হবে অক্ষ, আর এক অক্ষ মানেই উচ্চতা, আর একটা হবে তোমার হচ্ছে ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধ হচ্ছে বিসি, আমরা তাহলে অ্যান্সার নেব ব্যাসার্ধ বিসি। অনেক সময় বলতে শঙ্কু কাকে বলে, বলবে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে কোনো একটি বাহুকে কেন্দ্র করে ত্রিভুজটিকে 360 ডিগ্রি ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকেই বলে হচ্ছে শঙ্কু। আর যে বাহুকে কেন্দ্র করে ত্রিভুজটিকে 360 ডিগ্রি ঘুরানো হলো সেই বাহুকে বলে অক্ষ, আর অক্ষ মানে হচ্ছে উচ্চতা। তাহলে এখানে উচ্চতা হচ্ছে এবি, এবি বাহুকে অক্ষ করা হয়েছে, এবি বাহুকে অক্ষ করে। আর সমকোণ সংলগ্ন অপর বাহু হচ্ছে ব্যাসার্ধ, এখানে এবি যদি উচ্চতা হয় তাহলে বিসি হচ্ছে ব্যাসার্ধ। খুব ভালো করে কিন্তু মনে রেখে দেবে, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট 2-এর 5 নম্বর, বলছে কট এ ইকুয়াল টু 10 ইন্টু ব্র্যাকেটের মধ্যে n-1 ব্র্যাকেট ক্লোজ ইন্টু এ হলে বলছে এ এর মান কত, আমাকে এ এর মান বের করতে হবে। তাহলে এখানে প্রশ্ন দেওয়া আছে কট এ ইকুয়াল টু 10 আর ব্র্যাকেটে যদি গুণ করি তাহলে এখানে হবে এ এন মাইনাস এ, ঠিক আছে। এরম দেওয়া আছে, আমরা কিন্তু এ দিয়ে গুণ করলাম, তাহলে এখানে এ এন আর মাইনাস এ। আমরা কটকে যদি আমরা সেই চেঞ্জ করি পুরো কোণ, কট এ সমান কি, কট এ সমান 10 90 ডিগ্রি মাইনাস এ। কট এ, এই যে কট এ ইকুয়াল টু 10 90 ডিগ্রি মাইনাস এ, এটা হচ্ছে পুরো কোণের ফর্মুলা। সবসময় 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। কটে মানে ট্যান 90 ডিগ্রি মাইনাস এ, আবার ট্যানের সমান, আবার ট্যান এ ইকুয়াল টু কট 90 ডিগ্রি মাইনাস এ, ঠিক আছে। কটের সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস এ, আবার ট্যানের সমান কট 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে আমার এখানে কট এ আছে, এই কটের ফর্মুলা বসাবো। কটে মানে আমরা লিখবো হচ্ছে ট্যান, এখানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু ট্যান, এখানে হচ্ছে এ
এন মাইনাস এ। ঠিক আছে, এপারে যা আছে ডান দিকে তাই আছে, কিন্তু বাম দিকে আমরা কটেকে ফর্মুলায় ফেলালাম পূরক কোণের ফর্মুলা, কটের সমান ট্যান 90 ডিগ্রি মাইনাস এ। এটা হচ্ছে পূরক কোণের ফর্মুলা। এবার দুই দিক থেকে আমরা ট্যান তুলে দেবো। যদি ট্যানকে আমরা উঠিয়ে দেই তাহলে এখানে থাকবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ, আর এপারে থাকবে এ এন মাইনাস এ। এবার দুই দিক থেকে আমরা তুলে দেবো, তুলে দিচ্ছি। তাহলে এখানে থাকবে হচ্ছে এ এন, আর এপারে থাকবে হচ্ছে 90 ডিগ্রি। দুই দিক থেকে এই দুই দিক থেকে কিন্তু উঠে যাবে, তার মানে এ এন ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব এ ইকুয়াল টু কত? অতএব এ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই এন, 90 ডিগ্রি বাই এন। তাহলে আমরা লিখব এর মান হচ্ছে 90 ডিগ্রি বাই এন। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 2-এর 6 নম্বর। বলছে কয়েকটি শিশুর বয়স হলো, এখানে কয়েকটি শিশুর বয়স দেওয়া আছে 6 বছর, 10 বছর, 5 বছর, 4 বছর, 9 বছর, 11 বছর, 20 বছর, 18 বছর। তাহলে বলছে এই যে তাদের বয়সের মধ্যমা কত, তাদের এই বয়সের আমাকে মধ্যমা কত বের করতে হবে। প্রথমে আমি কিন্তু সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেব। ঠিক আছে, আমার সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। দেখব সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। দেখো এখানে সবচেয়ে ছোট হচ্ছে প্রথমে 4, প্রথমে লিখব 4, তারপর 5, তারপর 6, 4, 5, 6, তারপর চলে আসবে 10, তারপর 11, 10, 11, তারপর 4, 5, 6 9 আছে, 4, 5, 6, তারপর আছে 9, 4, 5, 6, তারপর 9, তারপর 10, তারপর 11, তারপর হচ্ছে 18, তারপর 20, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে আমরা 4, 5, 6, তারপর 9, তারপর 10, 11, তারপর 18, তারপর 20। ঠিক আছে, তাহলে এখানে এন কিন্তু 8, মানে এখানে পদ সংখ্যা কিন্তু 8, 1 2 3 4 5 6 7 8। আমরা লিখব এন ইকুয়াল টু 8, ব্র্যাকেটে লিখবো হচ্ছে যুগ্ম, মানে জোড় সংখ্যা। এবার যুগ্ম হলে মধ্যমার ফর্মুলা কি লিখবো? অতএব মধ্যমা ইকুয়াল টু মধ্যমা ইকুয়াল টু হাফ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 এত তম পদ। তো হাফ লেখা ব্র্যাকেটের মধ্যে হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। এটা হচ্ছে ফর্মুলা। যখন যুগ্ম হবে তখন কিন্তু এই ফর্মুলায় মধ্যমা বের করতে হবে, আর যদি অযুগ্ম হয় তাহলে n প্লাস 1/2 তম পদ সমান সমান হাফ। এখানে n এর মান হচ্ছে 8, 8-এর নিচে 2 এত তম পদ প্লাস 8-এর নিচে 2 প্লাস 1 এত তম পদ। এটা কাটলে হচ্ছে 4, আর এটা কাটলে 4, তাহলে এখানে 5। তাহলে আমরা লিখবো হাফ, সেকেন্ড ব্র্যাকেটে হচ্ছে 4 তম পদ, 4 তম পদ, আর 4 একে 5, এটা হচ্ছে 5 তম পদ, 5 তম পদ। একটা হচ্ছে 4 তম পদ, একটা 5 তম পদ। এবার আমরা 4 তম পদ হচ্ছে 9, 1 2 3 4, ঠিক আছে, 4 তম পদ হচ্ছে 9, আর 5 তম পদ হচ্ছে 10। তাহলে এই দুটা সমান সমান হাফ,
ব্র্যাকেটের মধ্যে 9 প্লাস 10 এখানে করছি সমান সমান 19-এর নিচে 2, 19-এর 2, তার মানে সমান সমান 9.5, তাহলে এখানে 9.5, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মধ্যমা হচ্ছে হাফ, ব্র্যাকেটের মধ্যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। ফর্মুলা মনে রেখে দিবে। চলে আসতেছি নেক্সট। নেক্সট হচ্ছে 3-এর 1 নম্বর। দেখো এটা সত্য বা মিথ্যা লিখতে হবে। বলছে কোনো মূলধন এ বছরে সময়, এখানে এ হচ্ছে বি গুণ হলো। কোনো একটা মূলধন এ বছরে বি গুণ হলো, আমরা কিন্তু মূলধন ধরে নেবো হচ্ছে মনে করে এক্স, যদি বি গুণ হয় তাহলে বি এক্স হবে। এখানে সুদ আসল হচ্ছে বি এক্স, ওখান থেকে আমরা যদি আসল বাদ দিই তাহলে কিন্তু সুদ পেয়ে যাব। আর সময় হচ্ছে এ বছর, বলছে বার্ষিক সুদের হার কত, সুদের হার মানে আর কত সেটা আমাকে বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি, ধরি আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু এক্স টাকা। এবার হচ্ছে বি গুণ হলে সুদ আসল ইকুয়াল টু বি এক্স টাকা, মানে এক্স টাকা দ্বিগুণ হলো, তার মানে বি এক্স টাকা হলো। তাহলে এটা হচ্ছে সুদ আসল, তুমি তো রেখেছো এক্স টাকা, সেটা বি এক্স হলো মানে সুদ প্লাস আসল। অতএব সুদ ব্র্যাকেটে আই, আমরা সুদ আসল থেকে আসল বাদ দেবো, সমান সমান বি এক্স মাইনাস এক্স, সমান সমান এক্স কমন নিলে বি মাইনাস 1 এত টাকা। তাহলে আমরা সুদ আসল থেকে আসল বাদ দিলে আমরা সুদ পাবো। এখানে দ্বিগুণ হলো মানে হচ্ছে সুদ আসল হলো, তুমি 100 টাকা রাখলে সেটা হলো দ্বিগুণ মানে 200 টাকা, এই 200 টাকা কিন্তু সুদ আসল। ওই 200 থেকে 100 বাদ দিলে আমরা আসল পেয়ে যাবো, মানে আসল হচ্ছে 100 বাদ দিলে সুদ পাবো। এখানে সুদ হচ্ছে বি এক্স মাইনাস এক্স কমপ্লিট। এবার সময় টি ইকুয়াল টু এ বছর, সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু প্রশ্নবোধক। তাহলে আর সমান 100 গুণন আই, আর নিচে হচ্ছে পিটি, 100 গুণন আই নিচে হচ্ছে পিটি। তাহলে আমরা কিন্তু আসল এক্স ধরে নিচ্ছি, সেটা যদি বি গুণ হয় তাহলে বি এক্স টাকা হবে, এই বি এক্স কিন্তু সুদ আসল। এবার বি এক্স থেকে যদি আমরা এক্স বিয়োগ করি, বি এক্স থেকে এক্স বিয়োগ করি তাহলে আমরা কিন্তু সুদ পাবো, মানে সুদ আসল থেকে আসল বিয়োগ করলাম সুদ, সেটাকে এখান থেকে এক্স কমন নিলাম, তাহলে বি মাইনাস 1 টাকা, এটা হচ্ছে সুদ। সুদের সময় দেওয়া আছে এ বছর, সুদের হার কত সেটা আমরা বের করব। এবার হচ্ছে 100, আয়ের মান হচ্ছে এক্স, এখানে বি মাইনাস 1, পি এর মান এক্স আর টি এর মান হচ্ছে এ, টি হচ্ছে এ আর পি এর মান হচ্ছে এক্স, এই এক্স এক্স কাটা যাবে, সমান 100 ব্র্যাকেটে বি মাইনাস 1 আর তার নিচে এ, এত পার্সেন্ট। কিন্তু এখানে বলছে 100 এ মাইনাস 1 বাই বি, আর এটা বি মাইনাস 1 বাই এ, তাহলে এটা কি হবে মিথ্যা, এর অ্যান্সার হবে মিথ্যা, এটা হচ্ছে অ্যান্সার হবে মিথ্যা। এটা সুদের হার হবে, কিন্তু অঙ্কের সুদের হারে এটা দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট 3-এর 2 নম্বর। বলছে যদি এক্স ভেরিয়াস ওয়াই হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন ভেরিয়াস ওয়াই টু দি পাওয়ার এন হবে, সত্য না মিথ্যা আমাকে এটা বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে এক্স ভেরিয়াস ওয়াই, আমরা যদি ভেরিয়াস তুলে দেয় তাহলে আমাকে কিন্তু এখানে একটা ধ্রুবক দিতে হবে। আমি এখানে একটা ধ্রুবক দিচ্ছি, এক্স ইকুয়াল টু k1, k1 1, তাহলে k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা উভয় পক্ষে পাওয়ার এন দ্বারা গুণ করছি, এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু k1 পাওয়ার হচ্ছে এন, উভয় পক্ষে
তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কে ওয়ান এন আর ওয়াই এন। এবার কে ওয়ান এনকে আমরা আর একটা ধ্রুবক ধরছি কে, ধরি কে ওয়ান এন ইকুয়াল টু কে ধরে নিচ্ছি। এটাকে কিন্তু আমরা আরও একটা ধ্রুবক ধরছি, সেটা হচ্ছে কে। আমরা ধ্রুবক কে ধরে নিচ্ছি কিন্তু, তার মানে ঠিক এরকম হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কে ওয়াই টু দি পাওয়ার এন। এটাকে কিন্তু আমরা কে ধরে নিচ্ছি, কে ধরছি। এবার কেটাকে ধ্রুবক উঠিয়ে দেবো, তাহলে ভেরিয়াস আসবে। অতএব এক্স টু দি পাওয়ার এন ভেরিয়াস ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে সত্য, এটা হচ্ছে সত্য, এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কিন্তু আরও একটা ধ্রুবক ধরলাম, সেটা হচ্ছে কে। অতএব এখানে কে, এটা সমান কে আসলো, এটা জাস্ট তাই। এবার এই ধ্রুবকটা যে আমরা তুলে দিই তাহলে কিন্তু ভেরিয়াস হবে, আবার ভেরিয়াস তুলে দিলে ধ্রুবক ফিরে আসবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। নেক্সট হচ্ছে 3 নম্বর, বলছে এবিসি ত্রিভুজে ডিই সমান্তরাল বিসি এবং এডি বাই ডিবি ইকুয়াল টু 3/2 হলে বলছে এডি বাই এবি ইকুয়াল টু 3/5 হবে, সত্য না মিথ্যা? আমরা প্রথমে ছবিটা এঁকে নিই, ছবিটা এঁকে নিচ্ছি। এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে ডি ই। আমরা জানি যে ডিই সমান্তরাল বিসি, আমরা জানি ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে, তার মানে এখানে দেওয়া আছে এডি বাই ডিবি ইকুয়াল টু 3/2। আমি ধরে নিচ্ছি, ধরি এডি ইকুয়াল টু 3x একক। আমি ধরে নিলাম যেহেতু অনুপাত আছে পাশে একটা এক্স ধরে নিলাম, এডি ইকুয়াল টু 3x একক আর ডিবি ইকুয়াল টু 2x একক। আমি ধরে নিলাম যে ডিবি ইকুয়াল টু 2x একক। তাহলে এবি সমান কী হবে? অতএব এবি ইকুয়াল টু এডি প্লাস ডিবি সমান 3x প্লাস 2x এত একক সমান 5x একক। আমি ধরে নিলাম এটা হচ্ছে 3x একক আর এটা হচ্ছে 2x একক। আমি কিন্তু ধরে নিলাম কিন্তু, তাহলে এবি সমান কী হবে? 3x প্লাস 2x মানে 5x একক। ঠিক আছে, তাহলে এবার এখানে দেওয়া আছে এডি বাই এবি। এবার এডির মান কত? এডির মান 3x, এটা হচ্ছে 3x আর এবি হচ্ছে 5x, এক্স কাটা সমান 3/5। আর এখানেও দেওয়া আছে 3/5, তাহলে এটা কি হবে? সত্য। এটা হচ্ছে সত্য। ঠিক আছে, খুব ভালো করে দেখো, আমি কিন্তু অনুপাত আছে পাশে একটা করে এক্স ধরে নিলাম। ঠিক আছে, এবার যাব নেক্সট অঙ্ক। 3 নম্বর, বলছে 3 সেমি ব্যাসার্ধের একটি লম্ব বৃত্তাকার চোঙকে গলিয়ে সম ব্যাসার্ধের, মানে চোঙের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ সমান, সম ব্যাসার্ধে একটি গোলক তৈরি করা হলো। বলছে চোঙের উচ্চতা 9 সেমি হবে, সত্য না মিথ্যা? আমরা জানি যে একটা ঘনবস্তুকে গলিয়ে যদি আর একটা ঘনবস্তু তৈরি করা হয় তাহলে দুটি ঘনবস্তুর আয়তন সমান হবে। আমি আবার বলছি, একটি ঘনবস্তুকে গলিয়ে যদি তুমি আরও একটা ঘনবস্তু তৈরি করো তাহলে দুটি ঘনবস্তুর আয়তন কিন্তু সমান হবে। ঠিক আছে, এবার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, আর গোলকের আয়তন হচ্ছে 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউ ঘনত্ব। ঠিক আছে, আমি একটু দেখাই দিচ্ছি। একটা চোঙ, মনে করি এরকম একটা চোঙ, একটা চোঙ
একে গলিয়ে তুমি একটা গোলক তৈরি করলে, এরকম একটা গোলক তৈরি করলে, একটা চোঙকে গলিয়ে একটা গোলক, এই দুর ব্যাসার্ধ সমান। এর ব্যাসার্ধ 3 সেমি ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ 3 সেমি, আবার এর ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি। দুটার ব্যাসার্ধ কিন্তু সমান। এর উচ্চতা আমরা ধরে নেব 8 সেমি। ঠিক আছে, এর উচ্চতা আমি ধরে নেব 8 সেমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিখব যে চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 3 সেমি। প্রথমে লিখছি চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 3 সেমি। তাহলে কিন্তু চোঙের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ সমান, সেটা হচ্ছে 3 সেমি। এটা হচ্ছে 3 সেমি, আবার চোঙেও হচ্ছে 3 সেমি। ধরি চোঙের উচ্চতা ইকুয়াল টু 8 সেমি। আমরা কিন্তু চোঙের উচ্চতায় 8 সেমি ধরে নিলাম। অতএব চোঙের আয়তন তাহলে এখানে হচ্ছে পাই ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 8 ঘন সেমি। তাহলে পাই আর স্কোয়ার 8, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার 8। ঠিক আছে, এবার গোলকের লিখব গোলকের আয়তন 4/3 ইন্টু পাই ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ঘন সেমি। এবার শর্ত অনুসারে দুটো সমান, শর্ত অনুসারে পাই ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 8 আর 4/3 ইন্টু পাই ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে একটা ঘনবস্তুকে গলিয়ে যদি অপর একটা ঘনবস্তু তৈরি করা হয়, তাহলে দুটি ঘনবস্তুর আয়তন কিন্তু সমান হবে শর্তানুসারে। ঠিক আছে, মনে রাখবে। এবার দুই দিক থেকে পাই তুলে দিলাম, দুটো 3 দুই দিক থেকে উঠে গেল, এই 3 কাটলো, তাহলে এই সমান কি? অতএব এইচ ইকুয়াল টু 4। অতএব উচ্চতা ইকুয়াল টু 4 সেমি। তাহলে উচ্চতা কিন্তু 4 সেমি হবে, কিন্তু অঙ্কে দিচ্ছে উচ্চতা হবে 9 সেমি। তাহলে এটা মিথ্যা, আমার লিখবো এটা মিথ্যা, অ্যান্সার হচ্ছে মিথ্যা। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার নেক্সট হচ্ছে 3-5 নম্বর, বলছে আর একক দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 1 রেডিয়ান কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ হবে আর। ঠিক আছে, এখানে থিটা ইকুয়াল টু 1 রেডিয়ান, এস বৃত্তচাপ এস ইকুয়াল টু আর একক, আর ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত বের করতে হবে, ব্যাসার্ধ আর সমান কত বের করতে হবে। তাহলে আমরা জানি থিটা ইকুয়াল টু এস বাই হচ্ছে আর। তাহলে থিটার মান এখানে হচ্ছে 1 রেডিয়ান, এস হচ্ছে আর, আর এখানেও হচ্ছে আর। এবার বজ্রগ্রহণ করছি, আর ইকুয়াল টু আর এর নিচে হচ্ছে 1, অতএব আর ইকুয়াল টু আর। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। তাহলে ব্যাসার্ধ আমরা কিন্তু আর পেলাম, তাহলে এটা কিন্তু সত্য, এটা হচ্ছে সত্য। ঠিক আছে, এটা কত কি হলো? সত্য হবে। চলে আসতেছি নেক্সট, দেখো 6 নম্বর, 3-এর 6 নম্বর বলছে এন যুগ্ম হলে, এন যদি যুগ্ম হয় তাহলে এক্স প্লাস 1/2 তম মানটি হবে মধ্যমা। না, যুগ্ম হলে কিন্তু হাফ ব্র্যাকেটের মধ্যে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ যুগ্ম হলে।
আমরা একটু লিখে নিচ্ছি n ইকুয়াল টু যুগ্ম অতএব মধ্যমা মধ্যমা ইকুয়াল টু হাফ, এখানে হচ্ছে n/2 তম পথ প্লাস n/2 প্লাস 1 তম পথ। এটা ফর্মুলা হবে যখন n হচ্ছে যুগ্ম হবে তখন কিন্তু হাফ লেখা ব্র্যাকেটে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, কিন্তু এখানে x প্লাস 1/2 তম পদ। আর যদি অযুগ্ম হয়, অযুগ্ম হলে n প্লাস 1/2 তম পদ। যদি অযুগ্ম হয় তাহলে n প্লাস 1/2 তম পদ। অযুগ্ম অযুগ্মর ক্ষেত্রে মধ্যমা ইকুয়াল টু n প্লাস 1/2 তম পথ, n এততম পথ, n প্লাস 1/2 তম পথ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিথ্যা, অ্যান্সার হবে মিথ্যা, হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, মনে রাখবে ফর্মুলা মনে রাখবে। যদি অযুগ্ম হয় তাহলে n প্লাস 1/2 তম পদ, আর যদি যুগ্ম হয় হাফ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে n প্লাস 1/2 তম পদ প্লাস n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, সামনে হচ্ছে হাফ। এটা খুব ভালো করে মনে রেখে দিবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা পরিচিত বন্ধুদেরকে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, আর একটা কথা, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু পরের ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট, আবার দেখা হবে।